অ্যাকচুয়ালি মাসান নামটার অরিজিন কিন্তু শ্মশান থেকে, সেই জন্যই মেবি তোমার গায়ে কাঁটা দিচ্ছে, কারণ গায়ে কাঁটা দেওয়া ফিলিংসেরই ব্যাপার। কারণ আমরা শ্মশানকে নেগেটিভ হিসেবে ধরি। শ্মশান মানে একটা শেষ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া বা মানে একটা সব কিছুর ইয়ে হয়ে যাওয়া, খতম হয়ে যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমাদের মুক্তি, আমাদের আসল মুক্তির জায়গা হচ্ছে শ্মশান। প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে একটা বিভিন্ন উপজাতির গন্ধ। এখানকার ভাবনা বিষয়বস্তু মাসান, অর্থাৎ বকুল বাগানের যে ভাবনা মাসান, এবং শিল্পী অদিতিদি তিনি যেটা জানিয়েছেন যে এখানে একটা বিষয়বস্তু কিছু একটা তৈরি হচ্ছে, যেখান দিয়ে মানুষ ঢুকলে একটা ছমছমে ব্যাপার থাকবে, কারণ একটা উত্তরবঙ্গের রিচুয়ালসের উপর তৈরি করা হচ্ছে। তো সুতরাং চলো তোমাদেরকে দেখা এই মুহূর্তে মণ্ডপে কতটা কাজ এগিয়েছে, কী ধরনের কাজ হচ্ছে সেটা। দেখো দেয়ালে কিন্তু রয়েছে সেই যারা আদিবাসী তাদের কিন্তু বিভিন্ন অঙ্কন চিত্রগুলো এখানে মাটি যেরকম থাকে না, মাটির দেয়ালে মঞ্জেদার হরপ্পাতেও আমরা এরকম অনেক দেখেছি, এবং অজন্তা ইলোরার গুহাতেও কিন্তু এরকম কিছু প্রচ্ছেদ দেখা যায়, সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ওইরকম ডিজাইনগুলো। অর্থাৎ যেটা বলছিলাম যে বিভিন্ন আদিবাসী অঞ্চল তাদের যে ফরম্যাট সেগুলোই কিন্তু কোথাও এই তুলে ধরা হচ্ছে। এবং আমি যে মণ্ডপটা ঢুকেছি এটা কিন্তু পুরোটাই মাটির মণ্ডপ। এবং ভাবনার নাম মাসান। তো সুতরাং আমরা কথাও বলবো এখানকার শিল্পী অদিতিদির সাথে, তার প্রিয় শিল্পী, আর সুন্দর সুন্দর কাজ আমরা বহু মণ্ডপে বহুবার দেখেছি। এবং এখানে কিন্তু একটা অনবদ্য কাজ চলছে, অর্থাৎ উত্তরবঙ্গের একটা রিচুয়ালস নিয়ে কাজ চলছে এখানে। রাজবংশীদের যে একটা রিচুয়ালস আছে সেটা নিয়েই কাজ মাসান। এবং দেখো এখানেও কিন্তু একটা কাঠের ওপর কাঠ খোদাই করে যে আমরা যে ছবিগুলো দেখি বিভিন্ন সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা থেকে শুরু করে হরপ্পা, মহেঞ্জোদারো, বিভিন্ন সভ্যতা থেকে কিন্তু আমরা এইরকম কিন্তু নিদর্শন আমরা দেখতে পাই। এবং দেখো এই যে দেখতে পাচ্ছ একটা গাছের মতন, এটা কিন্তু বলা হচ্ছে, যেটা আমি শুনলাম শিল্পীর থেকে, এটা হচ্ছে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ একটা বিশ্বাসের স্তম্ভ কোথাও তৈরি করা হয়েছে। এবং এটা কি জানো, দেখে কি মনে হচ্ছে, এটা গাছ তো, এটা কিন্তু আসলে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খড় বা বিচুলি বলতে যেটা বোঝায় এই যে এটা, এবং এর যে এই দেখো এই যে দিকটা এইভাবে করে, এই দিকটা কিন্তু এইভাবে করে কিন্তু প্রত্যেকটা গোজা রয়েছে। মানে কতটা শিল্পকলায় নিপুণ হলে তবে এই কাজটা করা যায় সেটা কিন্তু মানে কি বলবো, যে দাদারা কাজ করছে না দেখলে বুঝতে পারবে না। দেখো দাদারা কাজ করে যাচ্ছে এইভাবে করে, দেখো দেখতেই পাচ্ছ। অর্থাৎ তোমরা যে গাছটা দেখছো সেটা কীভাবে তৈরি হয়েছে দেখো, যে বিশ্বাস স্তম্ভ, এই দেখো এইভাবে করে প্রত্যেকটা আঁটি করা হচ্ছে, করে ছাট করা হচ্ছে এইভাবে করে, তারপরে ফিনিশিং দেওয়া হচ্ছে। দেখো তারপরে কিন্তু এই জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে, এই যে বিভিন্ন গুহা চিত্রে কিন্তু এই ছবিগুলো দেখতে পাই, এরকম দেখতে পাচ্ছ। সত্যি কিন্তু একটা বুনো গন্ধ রয়েছে, যে বুনো গন্ধটার জন্য কিন্তু সবাইকে এখানে আসতে হবে। একটা সুন্দর ছবি কিন্তু ফুটে উঠছে এখানটায়। পিছিয়ে পড়া যে সমাজ বা পিছিয়ে পড়া যে মানুষগুলো রয়েছেন তাদের যে রিচুয়ালস সেগুলোই কিন্তু তুলে ধরা হচ্ছে, যে রিচুয়ালসগুলোকে হয়তো আমরা অনেকে জানতে পারি না বা জানার চেষ্টাও করি না, সেই রকমই রিচুয়ালস নিয়ে কিন্তু হাজির হয়েছে বকুল বাগানে অদিতিদি। এবং এই মুহূর্তে আমি রয়েছি বকুল বাগানে, তোমাদেরকে দেখাচ্ছি এখানকার মণ্ডপের যে প্রস্তুতি পর্ব সেটা। সম্পূর্ণ মাটির মণ্ডপ, অর্থাৎ পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করা, কোনো পরিবেশ দূষণের কোনো বালাই নেই এখানে, দেখতেই পাচ্ছি। অসাধারণ সুন্দর হাতের কাজ, এবং দেখেছো পুরো খড় দিয়ে তৈরি করা।
প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে একটা বিভিন্ন উপজাতির গন্ধ। দেখতে পাচ্ছি ঘোড়া, অর্থাৎ এইরকম কিন্তু কিছু রাজবংশীদের কিছু তৈরি করা হয়, এরকম কিছু মূর্তি তৈরি করা হয় যেগুলোকে বলা হয় অশরীরী, মানে এরকম হাতির মূর্তি দেখতে পাচ্ছি। অর্থাৎ এইগুলোকে পুজো করে বলা হয় যে তাদের রোগ ব্যাধি দূর হয় এগুলোর দ্বারা। এরকম কিছু শিল্প তৈরি করা হয় যেটা নাম দেওয়া হয়েছে মাসান। এবং দেখো সেই বিভিন্ন গুহা চিত্রের মতন, অর্থাৎ যেগুলো বলছিলাম যে প্রাচীন সভ্যতা আমরা যে গুহা চিত্রগুলো দেখতে পেতাম বা যে কাজগুলো দেখতে পেতাম, এখানে কিন্তু সেই রকম নিদর্শন দেখতে পাচ্ছি। দেখো যে কাঠের উপর যে চিত্রগুলো তৈরি হচ্ছিল, তোমাদেরকে দেখাচ্ছি কাঠ খোদাই করে। দেখো কত সুন্দর তৈরি হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছি যেটা শিল্পী তিনি তৈরি করছেন। এখানে দেখা যাচ্ছে একটা পাখির বাসা, খুব সম্ভবত যেটাকে খোদাই করে বার করা হচ্ছে একটা পাখির বাসা। দেখো দেখতেই পাচ্ছ, অর্থাৎ পুরোপুরি একটা বন্য আদুরে গন্ধ রয়েছে এই মণ্ডপটিতে। প্রতিমা কিন্তু সামঞ্জস্যভাবে সেভাবে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে রয়েছি প্রিয় শিল্পী। আমি কিন্তু দিদিকে বলবো না যে মহিলা শিল্পী, কারণ আমার কাছে শিল্পী মানে শিল্পী। তো অদিতি, প্রথমে একটা কথা বলো, এবার তোমার থিম বহু জায়গায় দেখছি, বিশেষ করে মানে নেট দুনিয়াতে তো এখন সব জায়গাতেই লেখা আছে মাসান। মানে এইরকম না নাম শুনি, নামের মধ্যেই না কেমন থমথমে একটা গন্ধ রয়েছে, একটা কোথাও রয়েছে হারিয়ে যাওয়া। এই মাসান নামটা কেন, মানে এতটা মানে একটা গায়ে কাটা দেওয়া নাম? মাসানটা আসলে কি? অ্যাকচুয়ালি মাসান নামটার অরিজিন কিন্তু শ্মশান থেকে, সেই জন্যই মেবি তোমার গায়ে কাটা দিচ্ছে, কারণ গায়ে কাটা দেওয়া ফিলিংসেরই ব্যাপার। কারণ আমরা শ্মশানকে নেগেটিভ হিসেবে ধরি। শ্মশান মানে একটা শেষ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া বা মানে একটা সব কিছুর ইয়ে হয়ে যাওয়া, খতম হয়ে যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমাদের মুক্তি, আমাদের আসল মুক্তির জায়গা হচ্ছে শ্মশান। তো যাই হোক, মাসান নামটা এসছে শ্মশান থেকে। এটা একটি রাজবংশী, উত্তরবঙ্গের রাজবংশীদের একটি আর্ট ফর্ম, যেটার জার্নিটা ইন্ডিয়া টু টিবেট, টিবেট টু চায়না, চায়না টু সিল্ক রুট হয়ে আবার ইন্ডিয়ায় প্রবেশ করা। আগে যেরকম টিবেটে থাঙ্কা পেন্টিং করা হতো যেটা সিল্কের ওপর, আগে কিন্তু মাসান সেটাই করা হতো। সিল্ক রুট বন্ধ হয়ে যাওয়ার পর যখন সিল্কের অভাব বোধ করে, তখন বিভিন্ন অন্য মিডিয়ামে এটাকে রাজবংশীরা ট্রাই করতে থাকে। তো সেটা করতে করতে একসময় তারা শোলাতে বা কর্কে ট্রান্সফার হয় এবং এখন মাসান শোলাতে করা হয়। এই রাজবংশীরা সেই বিশ্বাসেই করে, এটা যে শুধু ফোক আর্ট ফর্ম সেটা নয়, এটা একটা রিচুয়ালসটা যদি বলি, মানে তারা যখন রোগ জ্বালা ব্যাধি, খানিকটা ফসলের কোনো ধর ফসল হচ্ছে না বা এরকম বিভিন্ন রকম প্রবলেমের জন্য একটা মাসানের রূপ দেয়, যেটা পুতুলের আকারে হয় এবং সেটা মালাকার প্রজাতিরা বানায় শোলায়। এবং সেটা ওই বাড়ির চৌহদ্দির বাইরে একটা ছোট্ট জায়গা করা হয় বাঁশের, সেখানে পুজো করা হয় তান্ত্রিক বা ওঝার দ্বারা, এবং সেটাকে কিছু ছোটোখাটো বলি দেওয়া হয়, কিছু ভেজিটেবলস থাকে বা কিছু বুনো মোরগ পায়রা এরকম কিছু থাকে। তারপরে সেটা
বিসর্জন দেওয়া হয়। তো এই পুরো বিষয়টা ওরা বিশ্বাস এবং তাদের একটা রিচুয়ালস থেকে করে, যেটাতে তাদের বিশ্বাস যে তাদের নেগেটিভিটি যত প্রবলেম আছে সেগুলো দূর হবে। পুরো মাসানের এইটাই হলো বেস। এখানে তন্ত্রের একটা নিম্ন স্তরের একটা ভাবনা এখানে আছে, যেটা আমরা এখানে প্রেজেন্ট করতে চলেছি এবারে। মাসানের মধ্যে একটা বুনো গন্ধ আছে। মাসান হয়তো কেউ জানেও না, আমার এইটুকু মনে হয় মাসান নিয়ে খুব অল্প লোক জানে যারা চর্চা করে। যেভাবে আমরা অন্য ফোক আর্ট ফর্ম, সেটা মধুবনী বলো বা অর্লি বলো বা ফাড়ি বলো, তারা সবাই জানে, মোটামুটি আজকালকার দিনে সবাই জানে। কিন্তু মাসান আর্ট ফর্মটা আমার মনে হয় না খুব একটা কেউ জানে। এবং মাসান আর্ট ফর্মের মধ্যে একটা রুডনেস, একটা ক্রুডনেস আছে, তো সেটা একটু অন্য রকম। তো আমার মনে হয় এটাও সবার জানা উচিত, যেহেতু এটা প্রায় অবলুপ্ত একটা শিল্প এবং সেটা একটা ছোট্ট জায়গায় আবদ্ধ হয়ে আছে। তো এইবারের আমার বিষয়কে চুজ করার কারণে হচ্ছে এটা একটা হারিয়ে যাওয়া শিল্পকে একটু সবার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু হঠাৎ করে তোমার মাথাতে এলো কেন এটা অদ্ভুত এই ব্যাপারটাই আমি করব? মানে এটা মানে এটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার, মানে একটা সুন্দর ব্যাপার। সুন্দরের মধ্যে অদ্ভুত কোথাও লুকিয়ে থাকে। যে এইটা মানে এটা তো হট করে ভাবা যায় না। এই ভাবার পেছনের কারণটা কি? আমার ইন্টারেস্ট টু তন্ত্র, কারণ আমি গত কবছর ধরে খুব তন্ত্রের প্রতি একটু আমার বেসিক একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। তো আমি পড়তে পড়তে জানতে জানতে যেগুলো হয়, অনেক ট্রাইবাল ফর্ম আছে যেগুলো আমাদের এখনও অজানা। বিশেষ করে যারা জানতে চায় হয়তো তারা গিয়ে জানতে পারলো, কিন্তু আর 5টা লোকের কাছে পুরোটাই অজানা। তো এইটা মানে ঘাঁটতে ঘাঁটতে আমি এটাকে খুঁজে পাই। এবং যিনি এই মাসান নিয়ে রিসার্চ করেছেন প্রায় গত 20 বছর ধরে, তো আমি এবারে তাকে আমাদের সঙ্গে পেয়েছি। তিনি ওখানকারই একজন মানুষ, যিনি বিশ্বভারতী থেকে তার, তিনিও কি রাজবংশী? তিনি রাজবংশী না, মধুসূদন দাস, কিন্তু ওখানেই তার বড় হওয়া, ছোটবেলা থেকে ওখানেই বড় হওয়া। এবং তার শুধু ওনার জেনারেশন না, তার অনেক পূর্বপুরুষও ওখানেই বাস। তো তার সে অনেক কাছ থেকে মাসান শিল্পীদের এবং ওই প্রজাতিকে লক্ষ্য করেছে। তো সেটা মনে হয়েছে তার কাছে এটা খুব একটা অন্যরকম, কেউ করেনি। এবং এই মধুসূদনদার হাত ধরে কিন্তু এটা প্রায় সারা বিশ্বব্যাপী এখন এটা প্রচুর ওয়ার্কশপ করায় উনি, এবং এটা নিয়ে প্রচুর চর্চা করে। তো আমরা এবার ওনাকে আমরা পাশে পেয়েছি পুরো কাজটা করার জন্য। এবং ওনার যে ডকুমেন্ট আমাকে দিয়েছেন, বই রিলিজ হয়েছে ললিতকলা একাডেমি, দিল্লি ললিতকলা একাডেমি থেকে। তো সেই ভাবনাগুলো, তার ডিটেলিংগুলো, তার প্রসেসগুলো আজকের নয়, প্রায় 20 বছর আগেকার ইনফরমেশান আমাকে দিয়েছেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি ডকুমেন্টারি করেছি। তো সেইগুলো আমরা এই মণ্ডপের সামনে দেখানো হবে। যাদের ইন্টারেস্ট থাকবে তারা এসে পুরো ডিটেলসটা জানতে পারবে। তো প্রতিমার মধ্যেও একটা অদ্ভুত ছাপ আছে, যেটা মাসানের একটা ফর্ম, মানে আমরা কোচবিহারের বড় মার যে আদল খানিকটা দেখা যাবে। কিন্তু হ্যাঁ, হয়তো একটা প্রেজেন্টেবল আর্টওয়ার্ক করতে গেলে তাকে আমরা কিছুটা আমাদের মতো করে মডিফাই করেছি বলা যায়। তো সেই মডিফিকেশন একটু প্রতিমার মধ্যে অবশ্যই থাকবে। তো সব মিলিয়ে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিউজিক। অর্পণ ঠাকুর চক্রবর্তী এবারের এখানকার মিউজিক করেছে। আমার মানে উদ্দেশ্য ছিল ওর প্রতি যে বিষয়, যে ভাবনা এবং যে বেস, তার যে ফর্ম, সেই ফর্মটা যেন এখানে থাকে। কোথাও যেন ফোক মানেই খুব হালকা গান বা এরকম আমি কিছু চাইনি। তো মিউজিকের মধ্যেও সেরকম একটা ভিন্ন স্তরীয় একটা ব্যাপার থাকবে। আশা করি পুরোটা মিলে খুব সুন্দর একটা কাজ দাঁড়াবে। দিদি একটা কথা বলো, মানে তুমি তো এই কাজটা করছো, কখনো মনে হয়েছে এবারে ওদেরকে গিয়ে একটু ভিজিট করবে এই মাসান? আমার একটা লিমিটেশনস আছে আমার ছেলের জন্য। আমাদের টিম গেছে সেখানে গিয়ে তাদের আমরা অরিজিনাল আর্ট ফর্ম নিয়ে আসছি। এখনও চেষ্টা চালাচ্ছি যে আমাদের ব্যবস্থা হয়েছে এখানে এসে দুজন এসে বসবার, কিন্তু একটা কিছু প্রবলেম হয়েছে, হয়তো এরা এখানে আসবেও। অবশ্যই সেখানে একটা আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো। অ্যাকচুয়ালি তারা খুব, যারা রাজবংশীরা না খুব মানে ইন্ট্রোভার্ট হয়, তাদের বাইরের অত
প্রলোভন বা কোনো আকর্ষণই তাদের মানে খুব এই একটা- কারণটাও কি আছে, যেমন তুমি বলছিলে একটু আগে যে মধুবনী আর্ট বা বিভিন্ন আর্টগুলো মানুষের কাছে বা ছৌ নৃত্য যেভাবে ছড়িয়ে পড়েছে, একদম। এটাও কি তার কারণ যে তারা তাদের একদম। কালচারটা হয়তো ছড়াতেই চায় না? একদমই তাই, তাদের কাছে এটা একটা বিশ্বাস, মধুবনী একটা আর্ট ফর্ম, এটা তো একটা রিচুয়ালসের মধ্যে ঢুকে যাচ্ছে, তাদের কাছে এটা বিশ্বাস, এটা একটা দেবতা। হ্যাঁ, তো সেইখানে তাদের বিশ্বাসটা অন্যরকম, সেই জন্য তারা খুব একটা বাইরে প্রকাশ্যে আসার অতটা ইন্টারেস্ট দেখায় না। তবুও কনভিন্স করানোর চেষ্টা চলছে, মধুসূদন দাই হেল্প করছে, মেবি আমরা তাদেরকে নিয়ে আসতে পারবো, তো সেই প্রচেষ্টাও চলছে। দিদি খুব সুন্দর, মানে আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমরা তো বিভিন্ন জায়গায় মণ্ডপ ঘুরে ঘুরে দেখি, কোথাও না একটা এই মাসার নামটা না কোথাও একটা আমাদেরও মানে কোথাও কানে ভীষণভাবে একটা আঘাত করেছে যে ব্যাপারটা কী। একদম তো যাই হোক, আমরা তো আসবোই, কারণ এটার সাথে আমার মনে হয় শব্দের সাথে লাইটেরও একটা দারুণ একটা ব্যাপার থাকবে। অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ দিদি। অবশ্যই। তাহলে কেমন লাগলো আজ বকুল বাগানের অসাধারণ এই মণ্ডপের নির্মাণ কার্য? অবশ্যই কিন্তু তোমরা আমায় জানিও, কারণ দক্ষিণ কলকাতার বেশ কিছু মণ্ডপ ঘুরে ঘুরে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে তোমাদের থেকে তো অবশ্যই জানতে চাই, কারণ তোমরা যত জানাবে ততই আমরা বিভিন্ন মণ্ডপে ঘুরবো। আর যারা নতুন তাদেরকে তারা বলার কোনো অপেক্ষা রাখে না, আমি বারবার করে বলি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো তারা তো জানোই। তাহলে এরপরে অপেক্ষা করতে হবে আবার নতুন একটা ভিডিওর জন্য পুজোর। ততক্ষণ কিন্তু আমার চ্যানেল লটক উইথ রবিনের সাথে থেকো, আর বারবার করে যেটা বলছি, কমেন্ট করে জানাও কেমন লাগলো, কেমন লাগছে, এবং আর কোথায় কোথাও তোমরা আমার দ্বারা ঠাকুর দেখতে যেতে চাও সেটাও কিন্তু তোমরা জানিও। কারণ এই মুহূর্তে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি বিভিন্ন কলকাতার মণ্ডপ প্রস্তুতি দেখাতে, প্রতিমা প্রস্তুতি দেখাতে। যাক, বিদায় নিচ্ছি তাহলে এই বকুল বাগানের মণ্ডপ প্রাঙ্গণ থেকে। তোমার সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। দেখা যাক এবার নতুন চমক কী থাকে।